সংসদে অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী রাহুল গান্ধী প্রত্যেক দিনই একে অপরকে কিন্তু টিপ্পনী কাটতে পিছু পা হচ্ছেন না। শাসক বিরোধী তরজায় ইতিমধ্যেই সংসদ ভবন কিন্তু উত্তাল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, আমাদের দেশের যে সাংসদরা সংসদ ভবনে গিয়েছেন তারা দেশের মানুষের জন্য কতটা ভাবছেন বা সরকার পক্ষকে কতটা চাপ দিচ্ছেন যে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাজেট বাড়াতে। আমরা দেখছি সেখানে কি হচ্ছে, হাতরাস নিয়ে আলোচনা হচ্ছে, নিটের মতো জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আলোচনা হচ্ছে। মূলত ধর্মকে ইস্যু করেও এবার সংসদ ভবন কিন্তু উত্তাল। কিন্তু সব থেকে 140 কোটি মানুষের যে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখনো কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন একটি শব্দও উচ্চারণ করেনি মাননীয় সাংসদরা। এই আজকে আমাদের যে বাজেটের পর্যালোচনা বা যে বাজেটের আমাদের টক শো অবশ্যই হচ্ছে এবছরের বাজেটে নির্মলা সীতারামন বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কতটা বাজেট বরাদ্দ করবেন, কতটা বৃদ্ধি করবেন, এই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে সরাসরি কলকাতা থেকে জুড়ে গিয়েছেন ভার্চুয়ালি চিকিৎসক অরিন্দম বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক। প্রথমেই ডাক্তারবাবুকে আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। ডাক্তারবাবু, সংসদ ভবন তো ইতিমধ্যেই উত্তাল। কেউ শিবের ছবি দেখাচ্ছেন, কেউ রামের নাম নিচ্ছেন, কিন্তু স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো পর্যন্ত এই সংসদ অধিবেশনে একটি শব্দ উচ্চারণ করলেন না কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। প্রথমেই জিজ্ঞাসা করে নেব, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? স্বাস্থ্য নিয়ে কোনো দলই খুব একটা উদ্বিগ্ন হয় না যতক্ষণ না কোনো রকম ভয়ঙ্কর প্রলয় এসে ঝাঁপিয়ে পড়ে বা আছড়ে পড়ে। কোভিড এর সময় দেখেছিলাম, তখন প্রত্যেক দিনই স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে এবং স্বাস্থ্যের যে সারা ভারতবর্ষে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছিল সেটা নিয়ে রাজনৈতিকরা অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু কিভাবে এর থেকে মানুষকে মুক্তি দেবে সেই মানে সেই রকম উত্তর তাদের কাছে ছিল না, বা অনেক দাবি করার ছিল, অনেক বিষয় বলার ছিল, আসল জায়গাটা থেকেই তারা সরে গেছিল, কিন্তু দাবিগুলো তুলেছিল। কিন্তু 4 বছর সময় পেরিয়ে গিয়েও এখনো সেইভাবে আলোচনার জায়গা, স্বাস্থ্যটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় করা, মুখে অনেকেই বলছেন, কিন্তু সেটাকে কাজে পরিণত করতে আমি একটুও কোনো তাগিদ দেখতে পাচ্ছি না। একটু থামাবো। আমি যদি গত বছরের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটটার দিকে লক্ষ্য রাখি, একটা হাস্যকর বাজেট বলে অন্তত দেশের চিকিৎসক মহলের একটা বড় অংশের দাবি। সেখানে হচ্ছে ৮৬,২০১ কোটি টাকা বরাদ্দ করেছিল, যেটা তার আগের বছরের থেকে প্রায় ২০০ কোটি টাকা বেশি। ১৪০ কোটি ভারতবাসীর জন্য এই যে ৮৬,২০১ কোটি টাকা বরাদ্দ, এইটা কি বাস্তব সম্মত বলে মনে করেন? এটা ১১৩% বাড়িয়েছিলেন উনি বিভিন্ন গবেষণার ক্ষেত্রে, এটা আমি অস্বীকার করছি, কিন্তু সারা বিশ্বের দিকে আমাদের একটু তাকাতে হবে। আমরা দাবি করছি যে তৃতীয়তম বিশ্বে, মানে অর্থনীতির হিসেবে ভারতবর্ষকে আমরা তৈরি করতে পারবো বা নিয়ে যেতে পারবো। সেটা করতে গেলে ৬% জিডিপি কিন্তু খরচ করতে হবে স্বাস্থ্যের খাতির, অর্থাৎ ১০০ টাকার মধ্যে ৬ টাকা খরচ করতে হবে, যেটা এখন পর্যন্ত ১০০ টাকার মধ্যে ১.৬% খরচ করছি আমরা স্বাস্থ্যের খাতির। কিন্তু একটা কথা, দুটো বিষয় এখানে আছে, দুটো আঙ্গিকে কথা বলা দরকার। সেটা হচ্ছে, একটা, আমরা বেসরকারির হাতে যদি তুলে দিই মানুষ মারা যাবে বিনা চিকিৎসায়, যে খরচটা বাড়ছে, আর ১০ বছরের মধ্যে মানুষের পক্ষে মেডিক্লেম একবার দিতে পারবে, তারপরে আর পারবে না। ঘটি বাটি বিক্রি করে মানুষ কিন্তু একদম শেষ হয়ে যাবে, মানে উলঙ্গ রাজা আমরা প্রত্যেক জায়গায় দেখবো চিকিৎসা করার। এইবার ২ নম্বর যে বিষয়টা হচ্ছে, সরকার আত্মসমর্পণ করছে, এটা একটা বার্তা আসছে। এই আত্মসমর্পণ থেকে নিজেদের মুক্ত করতে, এই আত্মসমর্পণ থেকে এই কালিমালিপ্ত না হতে, তাহলে কিন্তু একটা বিষয় স্পষ্ট, সরকারকে অনেক
আগ্রাসী ভূমিকা পালন করতে হবে। এই আগ্রাসী ভূমিকা যদি পালন করতে হয় তাহলে এখন 1.6টাকে 3% করার চেষ্টা করুক। 6% হয়তো সম্ভব নয়, কারণ ভারতবর্ষে অন্য খরচও আছে, বিভিন্ন সময় বিভিন্ন খরচ হয়, এটাও মানছি। কিন্তু আজকে যদি অর্থনৈতিক বিষয় আমরা অর্থটাকে দেখি, সরকার কিন্তু গুরুদায়িত্বকে এড়াতে পারে না। সাধারণ মানুষের, সাধারণ ভারতবাসী যে খরচটা লাগবে সেটা কিন্তু দেওয়া উচিত। আজ কষ্ট করে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা না হয় কাটিয়ে নিতে পারবে, কিন্তু খালি আয়ুষ্মান ভারত বা বাংলায় স্বাস্থ্যসাথী করে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। একটা বড় অংশ কিন্তু বিনা চিকিৎসায় থেকে যাবে। এবং আজকে বিভিন্ন রোগাক্রান্ত মানুষ হচ্ছে, বিভিন্ন রোগ আসবে, কারণ ভারতবর্ষকে এখন বিশ্বের দরবারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে আনাগোনা আছে এবং বিভিন্ন রোগও হবে। সেইটা মোকাবিলা করতে যে খরচ, যে গবেষণা দরকার, সেইটা কিন্তু এখনো প্রয়োজনীয় মতো খরচ সরকার করে উঠতে পারছে না। এইটা কিন্তু একটা নেতিবাচক দিক। এই নর্থ ইস্টের রাজ্য অবশ্যই ত্রিপুরা, এবং ত্রিপুরার ক্ষেত্রে যদি গত বছর যে সেন্ট্রাল গভর্নমেন্ট 42 লক্ষ মানুষের জন্য প্রায় 195 টাকা, 42 লক্ষ মানুষের জন্য 195 টাকা করে দিয়েছেন, বাস্তবসম্মত কি বলবেন? দেখুন, এটাকে আরো বাড়ানো দরকার। ত্রিপুরা একটা ছোট জায়গা, আর যদি আমি পশ্চিমবঙ্গ থেকে আছি, কিন্তু ত্রিপুরার মতন জায়গাতেও আরো বাড়াতে হবে। ত্রিপুরাতেও একটা বড় অংশ কিন্তু তারা অত খরচ স্বচ্ছ নয়, আর্থিকভাবে তাদের সচ্ছলতা নেই। এটা কিন্তু ত্রিপুরার একটা ঘটনা। তাদেরকে মাঝে মাঝেই কলকাতা আসতে হয়, তাদের মাঝে মাঝেই মাদ্রাজ যেতে হয়। কেন যেতে হবে? ত্রিপুরাতে নিজের জায়গা নিজেই করে নিতে পারবে। পশ্চিমবঙ্গতেও এই সমস্যাগুলো আছে, কোনো রাজ্যে সমস্যা নেই বলবো না, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আরো খরচটা বাড়ানো দরকার। আর একটু বাড়ালে মানুষের সুবিধা হয়, সাধারণ মানুষের সুবিধা হয়, নিম্নবিত্তে মানুষের সুবিধা হয়, গরিব মানুষের সুবিধা হয়, সেটা বোঝা দরকার। এইটা কিন্তু স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটোকে যদি শক্তিশালী করতে পারি, দেশও শক্তিশালী হয়। হ্যাঁ, দ্বিতীয়ত আর একটা যেটা প্রশ্ন করব, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরার জন্য 81.75 কোটি টাকা দিয়েছিল, সেটা হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্য খাতের জন্য নয়, এডুকেশন, মানে স্বাস্থ্য, এডুকেশন, হেলথ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটে মিলিয়ে এই টাকাটা দিয়েছিল। এ রাজ্যে এখনো পর্যন্ত কোনো এআইএমস নেই। এ রাজ্যে এখনো পর্যন্ত কোনো ভাইরাসের চিকিৎসা করার মতো আধুনিক পরিকাঠামো নেই। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে এসছেন যে নর্থ ইস্ট লুকস পলিসি, সেই নর্থ ইস্ট লুকস পলিসি কি শুধুমাত্র স্বনির্ভরের জন্য থাকা উচিত, না সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উচিত অন্তত স্বাস্থ্যের দিক থেকে, কারণ এখানে বহু উপজাতি মানুষের বসবাস রয়েছেন, তারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, সেই জায়গাতে তাদের ঘরে যদি স্বাস্থ্যটা ঠিকমতো পৌঁছে না যাওয়া যায়, তাহলে তারা সমাজের উচ্চ স্তরে বা মিডিল স্তরে আসবে কিভাবে, কি মনে হয়? দেখুন, স্লোগানিয়ারিং করে লাভ নেই। স্লোগানিয়ারিং হচ্ছে একটা ক্যাচি স্লোগান দিলাম, তাতে মানুষ কিন্তু একটু আকৃষ্ট হবে, কিন্তু বাস্তবে আমি 1 নম্বর, আমি আমার কিডনিটাকে বাঁচাতে ডায়ালিসিসটা বিনা পয়সায় পাচ্ছি কিনা, বা স্বল্প মূল্যে, পুরো ফ্রি করলে হয় না, হার্ট অ্যাটাকটাকে বাঁচাতে পারছি কিনা, ভ্যাকসিনস গুলো পাচ্ছি কিনা। বয়স্কদের, খালি বাচ্চাদের ভ্যাকসিন ফ্রি দেওয়া হয়, বয়স্কদের ভ্যাকসিন কি ফ্রি দেওয়া হয়? ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়াটা কমসে কম যদি আমরা বিনা পয়সায় দিতে পারি, আমরা তো একটা মানুষকে বাঁচাতে পারি, বা খারাপ নিউমোনিয়ার থেকে আটকাতে পারি, খারাপ ইনফ্লুয়েঞ্জার থেকে আটকাতে পারি। এই বিষয়গুলো কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসেছে। তো সেই জায়গায় থেকে আজকে প্রধানমন্ত্রী উনি হয়েছেন তৃতীয়বারের জন্য, আশা করব উনি একটা ভালো স্বাস্থ্য বাজেটের কথা বলবেন বা অর্থমন্ত্রী বলবেন। তাতে কি হবে? উনি যদি দেশের উপকার করেন, দেশ তো উপকৃত হচ্ছে, দেশ তো শক্তিশালী হচ্ছে, দেশের তো স্বাস্থ্যের খাতিরে সমৃদ্ধি হচ্ছে, সেইটা তো বোঝা উচিত। এখনো অত প্রকল্প করে লাভ নেই। বেসিক 4-5টা জিনিস যদি ভালো করতে পারি, তাহলে আমরা ভারতবর্ষের স্বাস্থ্যের পরিকাঠামোটা ভালো করতে পারবো। অ্যান্টিবায়োটিকের যা খরচ অনেক জায়গায় কিন্তু কম পয়সায় হচ্ছে, কিন্তু আরো এটা বাড়াতে হবে। খালি প্রাইভেট প্লেয়ারদের ওপর নির্ভর করে কিন্তু লাভ হবে না, আমরা শেষ হয়ে যাব, এটা কিন্তু বাস্তব।
এই বাস্তবটা বোঝার সময় কিন্তু সব রাজনৈতিক দলের এসছে, শুধু পাওয়ারে থাকা নরেন্দ্র মোদীর নয়। রাহুল গান্ধী অ্যাজ অ্যান অপোজিশন, তারও এই বক্তব্যগুলো শোনার কথা, বলার দরকার। আমি কয়েকজন সীমিত নির্দিষ্টভাবে বলছি, কারণ যারা সাবজেক্টটা পড়ে বুঝে বলতে পারবে। বাকিরা ওখানে চিৎকার করতে গেছে ওয়েলের সামনে, তাদের কাছে আমার কোনো আশাও নেই, তাদের কাছে কোনো নিরাশাও নেই। যারা গেছেন গেছেন মুখটা দেখাতে, একটা সংখ্যা তারা। কিন্তু যারা আজকে সত্যি এই নিয়ে আলোচনার বিষয় থাকতে পারেন একটা লুপের মধ্যে, সেই বিষয়টা আমার মনে হয় ভেবে দেখা উচিত এবং কার্যকরী সিদ্ধান্ত কিছু নেওয়া উচিত। হ্যাঁ ডাক্তারবাবু, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সেভাবে আইসিসিইউ বা সিসিইউ মতো পরিকাঠামো এখনো পর্যন্ত নেই। সেই জায়গা থেকে বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে তাদের ক্ষেত্রে মোটা টাকার বিলের পাহাড়। এবার অধিবেশনে ধরুন রাহুল গান্ধী এত কথা বলছেন, দেশের মানুষের উন্নয়নের কথা বলছেন, বিরোধীরাও কেন দাবি তুলছে না যে স্বাস্থ্য খাতে যে প্রাইভেটাইজেশনের জন্য যে মুহুর্মুহু টাকা তারা বিল করে সেইটাকে কোথাও একটা আইন পাশ করে সরকার অন্তত চিকিৎসার খরচটা বেঁধে দিক? এটা তো বিরোধীদেরও একটা দায়িত্ব, সেই বিষয়ে তো তারা নিশ্চুপ একেবারে। তাহলে কর্পোরেটের যে থাবা, সেটা কি শাসক বিরোধী মিলিয়েই? সবাই ভাগ করে নিচ্ছে, রাজনৈতিক নেতারা বিনা পয়সায় চিকিৎসাটা পেয়ে যাচ্ছে, বা এমন জায়গায় পাচ্ছে তাদের খরচটা করতে হচ্ছে না। এমপিরা যারা যাচ্ছে তারা সিজিএইচ স্কিমে পাচ্ছে। এই সিজিএইচ স্কিমে একজন ডাক্তার পেত 150 টাকা, মানে একটা ভিক্ষে বলবো না, এত স্বল্প মূল্যে একজন ডাক্তারকে অপমান করা উচিত না। বিনা পয়সায় টাকা ডাক্তার চিকিৎসা করুক, তাতে কোনো অসুবিধা নেই। তুমি 250 টাকা 150 টাকা করছো আর অন্য বিল বাড়িয়ে যাচ্ছ, একটা ডাক্তার খাবে কি? একটা ডাক্তার রোজগার করবে কি? এটা ঘটনা। তো আমার বক্তব্য হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে 250 টাকায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দেওয়া হয়, এইটা মানা যায় না। 12 বছর ধরে একই 250 টাকা দিয়ে আমি খাচ্ছি, একটা ডাক্তারেরও কিন্তু একটা সংসার চালাতে হয়। এগুলো অপমান করা। বিনা পয়সায় ডাক্তার দেখুক, তাতে অসুবিধা নেই, পাঁচটা দেখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সামান্য তাকে একটা দিচ্ছ ধার্য করে, সেটা ঠিক। কিন্তু এই নেতারা যারা, আপনি আজকে এমপিতে গেছেন, তারা সিজিএইচএস কোটায় ভালো ওষুধগুলো পান, ভালো জায়গায় চিকিৎসাটা পান, অনেক ক্যাটেগরি আছে, তো তাদের অসুবিধাটা হচ্ছে না। তাদের পেটে যেদিন লাথিটা পড়বে বা তাদের ল্যাজে পা পড়লে দেখবেন বক্তব্যগুলো বলবে। এখানে স্বার্থপরতার একটা উদাহরণ দেখা যাচ্ছে। তো সেই জায়গায় থেকে এই জায়গাটা সাধারণ মানুষের জন্য তারা প্রতিনিধি হয়েছেন, সেখানে স্বার্থপরতা দেখালে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সেই জায়গাটাই বলার। কিন্তু সাধারণ মানুষের কথা একটু চিন্তা করুক, নয়তো আমি বলছি আগামী 10 বছরে যে খরচটা হবে তাতে মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে। না, এমন কি কোনো আইন রয়েছে যে আইন করে অন্তত ওষুধের দাম এবং এই যে বেসরকারি ক্ষেত্রে যে চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবার দাম নিয়ন্ত্রণ করা যায়? নিশ্চয়ই করা যায়। আইনটা আমি তো আইনানুগ ব্যক্তি নই যে আইনটা জানবো, কিন্তু সরকার যদি চায় সেটা নিয়ন্ত্রণ করা যায়। সরকারের কিন্তু নিয়ন্ত্রক সংস্থা আছে। কিন্তু একই সাথে দুঃখের বিষয়, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু ইলেকট্রাল বন্ড কিনেছে। তার মানে বুঝতেই পারছেন তাদের দুরভিসন্ধি কি। তারা সরকারকে কাছ থেকে যখন কিছু নিয়ে ফেললো, সরকার বা কোনো রাজনৈতিক দলকে সুবিধা ভোগ করিয়ে দিল, তারা তখন নিজের ইচ্ছেতে এই খরচটা করবে, এবং তাই হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আজকে তারা পার্টি টার্টি দিয়ে খুশি করে এই কাজগুলো করেছে। আমি অস্বীকার করছি না, তাদেরও একটা ব্যবসা করতে হবে, কিন্তু সাধারণ মানুষকে মেরে নয়। আজকে তাদেরও পেটটা কিন্তু চলছে, সাধারণ মানুষ ওষুধটা কিনছে। এটা আমি সবসময় বলি, আমি ডাক্তার, আমার পেটটা চলে কিন্তু সাধারণ মানুষের টাকায়। তারা আজকে আমাকে টাকাটা দিচ্ছে বলে আজকে আমি কিন্তু দিনের শেষে ভাতটা খেয়ে ঘুমোতে যাচ্ছি। এটাও বোঝার যে সাধারণ মানুষের ওপর কত আমি চাপ বাড়াবো। ইনভেস্টিগেশনের খরচ কমানো যায়, সব জায়গায় একইভাবে একটা ইউনিফর্মিটি করা যায়, কোয়ালিটি কন্ট্রোল করলেই করা যায়, ড্রাগ কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল করলেই করা যায়। কিন্তু সাধারণ মানুষে, আজকে আমি একটা এক্সাম্পল বলি, আমি ওষুধের কোম্পানির নামটা বলবো না, তাদের কোম্পানির ওষুধ কিনলেই আমি লিখি কম দাম বলে লিখি, তাদের কোম্পানি লিখি বলেই অনেক জায়গা থেকে আসে এদের কোয়ালিটি খুব খারাপ। আমার একটা বক্তব্য থাকে, আপনি কোয়ালিটির একটা নিয়ে আসুন আমাকে রিপোর্ট, আমি তারপরের দিন থেকে লেখা বন্ধ করে দেবো, কিন্তু প্রমাণ করতে হবে। আকাশে বাতাসে হাওয়ায় কথা ছেড়ে দিলে হবে না। দাম কম বলে খারাপ আর দাম বেশি বলে আরো ভালো,
এই রিসার্চ মলিকিউল, এই সবগুলো আমাদের এখন জেনেরিক ওষুধের ওপর কিন্তু প্রাধান্য দিতে হবে। ভারতবর্ষের অর্থনীতি, কারণ অর্থনীতির মধ্যে বিরাট একটা ফাঁক, যাদের অনেক টাকা তাদের প্রচুর টাকা, আবার গরিবরা বেশি গরিব হয়ে যাচ্ছে। ভারসাম্য দরকার, সোশ্যালিস্ট প্রিন্সিপাল দরকার। আমরা সমাজবাদী চিন্তা ভাবনায় যদি একটু ভাবতে পারি, এই ক্রুনি ক্যাপিটালিজম ছেড়ে, তাহলে আমরা সাধারণ মানুষের উপকারটা অনেক বেশি করতে পারবো, এটা আমি মনে করি। হ্যাঁ, দ্বিতীয়টা একটা প্রশ্ন করব। দেখুন, এসব নেই বাজেট, আপনার কি পরামর্শ থাকবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার তার বাজেটে কত শতাংশ এই স্বাস্থ্য বাজেটটাকে বৃদ্ধি করতে পারে আজকের অর্থনীতির দিকে দাঁড়িয়ে? 1.6 থেকে 3% করা হোক, চেষ্টা করা হোক, এবং অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ফ্রি করা হোক, প্রাইমারি হেলথ সেন্টার গুলো আরো স্ট্রেংথেন করা হোক, শক্তিশালী করা হোক, সাপের কামড়ের ওষুধ ফ্রি করা দরকার, 1 নম্বর। 2 নম্বর, রিসার্চ করা উচিত অ্যান্টিবায়োটিকের ওপর, অ্যান্টিবায়োটিকের দাম কমাও, যা আছে তাই, নেক্সট 10 বছরে যেন অ্যান্টিবায়োটিকের দাম না বাড়ে। প্রাইভেট প্লেয়ারদের ক্ষেত্রে দামগুলো হাসপাতালে বেঁধে দাও। কোনো হাসপাতালে একটা সিআরপি পরীক্ষা 3000 লাগছে, কোনো জায়গায় 2000 লাগছে, সেটা কমিয়ে দাও, কমাও, দেখবে বাপ বাপ করে করবে। ডাক্তারবাবু, আর একটা প্রশ্ন আপনাকে করব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সরকারি হাসপাতাল সমস্ত রাজ্যেই রয়েছে, সেখানে রোগীরা লাইন দিয়ে ডাক্তারও দেখাচ্ছে, কিন্তু সব থেকে বেশি অসুবিধা হয় হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা করার। সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই দেখা যায় যে সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ। সেই জায়গা থেকে সরকার কি রিলিফ দিতে পারে? অর্থাৎ যদি সরকারি হাসপাতালে অন্তত 50% দিয়ে যদি মানুষ পরীক্ষা নিরীক্ষা করাতে পারে, তাহলে কিন্তু চিকিৎসাটা সাধারণ মানুষের সম্ভব। না হলে কিন্তু চিকিৎসাটা আস্তে আস্তে সাধারণ মানুষের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি এ রাজ্যে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে গিয়ে দেখেছি যে চিকিৎসকরা যখন পরীক্ষা নিরীক্ষার কথা লিখছে, তারা যতটা বেশি মানে সব থেকে বেশি চিন্তায় পড়ছে যে আমার রক্ত পরীক্ষা, আমার ইসিজি, আমার এইগুলো করতে কত টাকা লাগবে। অনেকে কিন্তু প্যাথোলজি ল্যাবে না গিয়ে সোজা বাড়িতে চলে যাচ্ছেন। এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার সবাই একসঙ্গে যৌথভাবে কি করা উচিত, এবং এই বাজেটে এই কি সংস্থান রাখা উচিত? পরিষ্কার কথা হচ্ছে, প্রাইভেট প্লেয়ারদের ওপর একটা নিয়ন্ত্রণ দরকার। সরকারেরও দায়িত্ব হচ্ছে তাদের নিজস্ব হাসপাতালে যা যা প্যাথোলজি পরীক্ষা হয় সেটা স্বল্প মূল্যে, আমি বিনামূল্যে বলছি না, স্বল্প মূল্যে যেটা মানুষ পারবে সেটা করুক। সরকারি পরিকাঠামো, সরকারি নার্স, তাদের ঠিক মতো ট্রেনিং দেওয়া, এটা যদি আমরা করতে পারি। ডাক্তার বাড়ানো, ডাক্তারের রিডিস্ট্রিবিউশন, ডাক্তার আছে কিন্তু কলকাতা শহরে যেরকম কলকাতার মধ্যে এক গাদা গলিতে গলিতে 5 জন ডাক্তার, এইটা না হয় যদি আমি রিডিস্ট্রিবিউশন করতে পারি, যে বিভিন্ন গ্রামে একবার করে যাও, সার্ভ করে এসো, এরকম একটা নীতি যদি আমরা নিতে পারি সারা ভারতবর্ষে। আমি কলকাতা ত্রিপুরা অনেক ভালো, আপনি ওটা বিহার ইউপির ভেতরে ঢুকুন না, ওখানে কোয়াকদের ওপর নির্ভর করে আপনাকে কাজ করতে হচ্ছে। সেই জায়গায় চিকিৎসকের রিডিস্ট্রিবিউশন যদি ঠিক হয়, ভারতবর্ষে কম হলেও সার্ভিসটা কিন্তু মানুষ পাবে, এইটুকু আমি বলতে পারি। হয়তো একজন ডাক্তার 300টা করে পেশেন্ট দেখছে, আরেকজন ডাক্তার 3টে করে পেশেন্ট দেখছে, তফাৎ এখানে। সব ডাক্তারই যেতে একটা ভারসাম্য থাকে, সেই বিষয়টা কিন্তু দেখা দরকার। সেই জায়গায় সরকারকে, স্বাস্থ্য এমন একটা গবেষণার বিষয়, স্বাস্থ্যটাকে ভালো করা কিন্তু একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আমার মনে হয় গ্রহণ করা দরকার। হ্যাঁ, দ্বিতীয়ত একটা দেখুন, সদ্য সমাপ্ত একদম লাস্ট কোশ্চেন, সবেমাত্র ইলেকশন শেষ হলো, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক পার্টির ইস্তেহারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিশদে যে প্রতিশ্রুতি দেওয়ার দরকার ছিল, ফ্রি ট্রিটমেন্ট হয় না আজকের অর্থনীতির দিকে দাঁড়িয়ে, এবং ওষুধের দাম নিয়ন্ত্রণ করা, প্যাথোলজিক্যাল ল্যাবগুলোকে নিয়ন্ত্রণ করা, খরচ বেঁধে দেওয়া, এই নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো টু শব্দ নেই। সবাই বলছেন ফ্রি চিকিৎসা দেব, মানে ঘুরিয়ে কি একেবারে যখন এমপি নির্বাচন হচ্ছে সেই সময়তেই কি মিথ্যার ফুলঝুরিটা? ফ্রি চিকিৎসা দিয়ে হবে না,
এটা পরিষ্কার বলছি, ফ্রি চিকিৎসা বলা একটা মিথ্যে কথা বলা, কয়েকটা ছোটখাটো টেস্ট হবে, পুরোটা হবে না। অল্প খরচে চিকিৎসাটা দিক, সেইটা যদি রাখতে পারে তাহলে কার্যকরী হবে, তা না হলে কার্যকরী হবে না। এটা কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, একদম স্পষ্ট কথায় বলছি। ডায়ালিসিস কম খরচে নাও, 2000 টাকা প্রাইভেট নিচ্ছে, তুমি 100 টাকায় নাও, তাতে কাজ হবে। ওষুধের অ্যান্টিবায়োটিক যেটা এক একটা ওষুধের দাম 800 টাকা, সেটা তুমি এক একটা ভার, সেটা তুমি 100 টাকা 200 টাকায় করো, তাহলে মানুষের খরচটা থাকবে, বাঁচিয়ে রাখতে পারবে মানুষ। মানুষকে তো খেতেও হবে, তা না হলে মানুষ হাত তুলে দেবে। ভারতবর্ষে আমরা কেন মানুষ, এত একটা ওয়ার্কফোর্স আছে, তাদেরকে আমরা শেষ করে দিচ্ছি বা শেষ হয়ে যেতে দিচ্ছি? সেই জায়গায় সেই চ্যালেঞ্জটা তো গ্রহণ করা দরকার। সুতরাং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে না, যেটা বাস্তব সেটা বলো। প্রাইভেট প্লেয়ার খেলতে দাও, কিন্তু তাদেরকে এত খেলতে দিও না যে সবকটা বল তাদেরকে ফুল টস দিচ্ছ। তাদেরকেও একটু শক্ত পিচে খেলতে দাও, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করো, কম্পিটিশনটা বুঝুক তারা। অত কোটি কোটি 500 কোটি টাকা 700 কোটি টাকা নিয়ে রেখে দিচ্ছে দক্ষিণ ভারতের কিছু ব্যবসায়ী, উত্তর ভারতের কিছু ব্যবসায়ী। সেইটা তো আমরা ইস্টার্ন জোন তো সাফার করছি, আমরা পশ্চিমবঙ্গ সাফার করছি, আসাম সাফার করছি, ত্রিপুরা সাফার করছি, মণিপুর সাফার করছি, নাগাল্যান্ড সাফার করছি। কেন? আমাদের জন্য তো ভাবা দরকার, আমাদেরও তো রিসার্চ দরকার, রিসার্চ উইং দরকার। একেবারে যে প্রশ্নটা করব, যে গ্রামীণ ভারতের কথা বলা, দেখুন বাজেট কিন্তু ওভারঅল একটা হয়, সেই জায়গাতে দেখা যায় যে বাজেটের 70% স্বাস্থ্য খরচের টাকা শহুরে মধ্যবিত্তর খাতে চলে যাচ্ছে সুবিধাটা। সেই জায়গাতে গ্রামীণ যে স্বাস্থ্য পরিকাঠামো, কোথাও হাসপাতালে চিকিৎসক নেই, কোথাও নার্স নেই, কোথাও উপর থেকে জল পড়ছে, সেই জায়গাতে গ্রামীণ হাসপাতাল তার যে চিকিৎসার খরচ মাথাপিছু, সেটা কার্যত আজকের দিনে প্রায় 75 টাকার কম। এই জায়গাতে গ্রামীণ হাসপাতালগুলির উন্নতি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কি আপনার মনে করা উচিত যে থ্রু দ্য ডিএম টু পিএম? একদম, রাজ্য সরকারের যেখানে একদম ডিএম অব্দি সেই খরচটাকে করো, প্রাইভেট হেলথ সেন্টার গুলো করো, স্বাস্থ্যের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। একই সাথে যেরকম নিট পরীক্ষায় চোরগুলোকে ঢুকতে দেওয়া উচিত না, চোর জোচ্চোর দালাল জালিয়াত গুলোকে, এবং সেই জন্য জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন রাজ্যে ফেরানো উচিত। আবার একই সাথে স্বাস্থ্যের খাতিরে যে খরচটা, সেটা স্বচ্ছতা, সেখানে চুরি হলে একেবারে জেলে ঢোকাও, প্রয়োজন হলে একেবারে ওটাকে মানে এমন শাস্তি দাও, যদি স্বাস্থ্যের খাতিরে কেউ চুরি করে তাদেরকে ফাঁসিতে ঝোলাও। ভারতবর্ষের মানুষের প্রাণের একটা দাম আছে, সেই প্রাণের দাম, প্রাণের সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়। কিন্তু স্বাস্থ্যে আমি বিশ্বাস করি সোশ্যালিস্ট প্রিন্সিপালস রেখে চলা ভালো। ওখানে ট্রুলি ক্যাপিটালিজম হলে যত রাজ্যে জালিয়াত ব্যবসায়ীরা আসবে, মানুষকে লুটে তারা শেষ করে দেবে। ব্রিটিশরা আমাদের 200 বছর লুটে গেছে, এরা আরো কয়েকশো বছর আমাদের লুটবে। সুতরাং সেখানে সামাজিক। ডাক্তারবাবু, একটা প্রশ্ন আপনাকে করব, একদম শেষ প্রশ্ন। এ রাজ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আপনি নিশ্চয়ই চিকিৎসক, নাম শুনেছেন। পশ্চিমবঙ্গের অন্যতম অভিযুক্ত মলয় পীঠ, এই মলয় পীঠের মতো লোকরা যারা বেসরকারি হাসপাতাল করে, তারা কতটা পরিষেবা দেবে? একদম শেষ কোশ্চেন আমার। খুব সন্দেহ থেকে যায়, লুঙ্গি বিক্রি করছে সে কালকে নার্সিং হোমের মালিক, এটা তো কলকাতা হচ্ছে। ভুজিয়া বিক্রি করছে সে হচ্ছে পশ্চিম বাঙালি। তার মানবিকতা মানসিকতা থাকে নাকি? এইসব লোকদের দেওয়াই উচিত না, একদমই দেওয়া উচিত না। এদেরকে সরিয়ে ভালো ডাক্তার সরকার সে ব্যবস্থাগুলো করুক, যে ভদ্রলোক, সভ্য লোক এবং অনেস্ট লোক, তাদের দিয়ে মেডিকেল কলেজ চালাও, যাতে ছাত্ররা অ্যাটলিস্ট সততা শিখতে পারবে। এদের কাছ থেকে শিখে এরা যদি মালিক হয়, ছাত্ররা বলবে পয়সা কামাও। এটাই হচ্ছে আমাদের ডাক্তারির মূল উদ্দেশ্য। এইসব লোকেদের দিয়ে তো হবে না। বললাম তো, গামছাওয়ালা, লুঙ্গিওয়ালা, মিষ্টিওয়ালারা যদি এখন নার্সিং হোমের মালিক হয়, মেডিকেল কলেজের মালিক হয়, অভিযুক্তরা মালিক হয়, এর থেকে দুর্দশার আর কিছু নেই, দুঃখের আর কিছু নেই। না, অনুব্রত মণ্ডলের রাইট হ্যান্ড এবং শিক্ষাচোরের রাইট হ্যান্ড, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ ছিল, সিবিআই এবং ইডি তাকে বহুবার জেরা করেছেন, সেটা নিজেও হয়তো অস্বীকার করতে পারবেন না। তার কাছে
এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে উদ্যোক্তা বা প্রেসিডেন্ট যাই বলুন না কেন আপনি, আমি জানিও না তার পদ কি, তার কাছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে সমস্ত এই প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করতে যাবে তার কাছে হবু চিকিৎসকদের কোনো মৌলিক বা নৈতিকতা কিছু শেখার আছে বলে মনে হয়? কিচ্ছু শেখার নেই। এরকম মন্ত্রীরা ইন দ্য নেম অফ গড বলে চুরি করে, মন্ত্রী শিক্ষা চুরি করেছে, কয়েক কোটি টাকা বাড়িতে রেখেছে, ফ্ল্যাটে রেখেছে চোর, সেখানে তো ভগবানের নাম নিয়ে করেছিল। তো এইসব লোক তো জেনেই এরা তো চোর। বা যাই হোক, আমার বক্তব্য হচ্ছে মন্ত্রীরা চুরি করেছে, কিন্তু যে নামগুলো বললেন এদের নাম আমি শুনিনি। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের নামটা মাঝে মাঝে মিডিয়ার দৌলতে শুনেছি, কিন্তু এই সাবস্ট্যান্ডার্ড লোকেদের নাম নিতে আমার মুখে রুচিতে বাধে। আমি এদেরকে সাবস্ট্যান্ডার্ডই মনে করি, এবং এরা যদি হয়ে যায় শিক্ষার পীঠস্থানের সব থেকে বড় ওপরের জায়গায় বসে থাকে, তাহলে শিক্ষাটা বরবাদ হবে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। একেবারে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ডাক্তারবাবুকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। তবে স্বাস্থ্য খাতে কত বাজেট বাড়বে সেটা কিন্তু এখনো অজানা। তবে লোকসভার অধিবেশন চলছে, সেই অধিবেশনে শাসক থেকে বিরোধী স্বাস্থ্য বাজেট নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনা কিন্তু এখনো দেখা গেল না। রাম আছে রহিম আছে, কিন্তু মানুষের যে মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা, সেটা নিয়ে কিন্তু চর্চা আজকের দিন পর্যন্ত হয়নি। এখন প্রত্যেক দিনই নতুন সূর্য ওঠে, আগামীকালও নতুন সূর্য উঠবে, সংসদের অধিবেশন বসবে। এখন দেখার যে বিরোধী যে রাজনৈতিক দলগুলি যারা মানুষের জন্য গলা ফাটাচ্ছেন, বলছেন বারবার, দাবি করছেন, তারা আমার আপনার স্বাস্থ্য নিয়ে বা স্বাস্থ্যের খরচ নিয়ে কতটা মোদী সরকারকে চেপে ধরে, সেই প্রত্যাশাই করছে 140 কোটি ভারতবাসী। আজকের মতো বাজেটের আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল আবার অন্য কোনো বাজেটের ইস্যু নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসব। নমস্কার, শুভরাত্রি। সংস্কারমুখী না জনমুখী?